ওদের অস্বীকার করলে আমরা সত্যকে অস্বীকার করা হবে। এই যারা ওনাকে অস্বীকার করে, আমি তো বলি যারা তাকে অস্বীকার করে তারা স্বাধীনতাকে অস্বীকার করে, তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে। এই মানুষটি দেখেন অল্প সময়ের মধ্যে তিনি ফারাক্কা চুক্তি করেছেন এবং ভারতের সঙ্গে কোনো বহিতা করেননি, তার সঙ্গে সুসম্পর্ক রেখেই কিন্তু তিনি সেটা আদায় করেছিলেন। তার দাবির কারণে তিনি ইউনাইটেড নেশন থেকে ফারাক্কা দাবি তুলেছিলেন, কোনো ডিসিশন করেন নাই। কিন্তু বাস্তবতা আমাদের দৃষ্টি মনে থাকার কথা যে ইরাক যুদ্ধ তখন তার মধ্যস্থতার জন্য যে কমিটি করা হয়েছিল আল-কুদস কমিটি, তার সদস্য হিসাবে তাকে মনোনয়ন করা হয়েছিল। শুধু তাই নয়, সার্কের যে ধারণা সাউথ এশিয়া নিয়ে যে দেশগুলো, সেই দেশগুলো একটা সহযোগিতা দরকার। সেই সহযোগিতায় একমাত্র ভারত বরণী করবে, সে না করে সকলকে নিয়ে করার যে চিন্তা ভাবনা সেটা উনি ছিলেন তারই শুরু হয়েছিল। ওই জন্য পরবর্তীকালে আমরা দেখলাম যে সেই বড় দেশটি সেই সার্ক থেকে অকেজ করে দিল, নন ফাংশন করে দিল। এটাই হচ্ছে মূল কথাগুলো। আজকে অর্থনীতির যে ভিত্তি সেই ভিত্তি তিনি করেছে। যাই হোক, এখন যে কথা দিয়ে শেষ করতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যতই খাটো করে দেখা কারণ তাকে খাটো করে দেখার কোনো কারণ নেই। তাকে খাটো করতে পারবেও না, এটা সম্ভব না। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে খাটো করতে গেলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। আমি একটা কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর একটা কথা নিয়ে বলতে চাই। উনি কিউবার মুক্তির জন্য সংগ্রাম করছিলেন, লড়াই করছিলেন। সে লড়াই করতে গিয়ে তিনি একবার গ্রেফতার হন, অ্যারেস্ট হয়ে গেলেন। তখন তার বিচার হচ্ছিল, বিচারে তাকে 12 বছর কারাদণ্ড দেওয়া হলো। তিনি কাঠগড়ে দাঁড়িয়ে বলেছিলেন, কন্ডেম মি ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি উইল হ্যাভ গন। তোমরা এখন আমাকে কারাদণ্ড দিতে পারো, ইতিহাস আমাকে দান করবে। এই ফিদেল ক্যাস্ট্রোর 90 বছর কিউবার প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন, কেউ বলতে পারেন না এখন পর্যন্ত। কিউবা এখনো আমেরিকার পৃথিবীতে একমাত্র দেশ সমাজতন্ত্র নিয়ে টিকে আছে, বাস্তবতা। তাই প্রেসিডেন্ট যাকে খাটো করে দেখাতে চাইলেই না করতে পারবে না, সম্ভব না। আমাদের প্রেসিডেন্ট সাহেব একটু আগে বললেন যে আপনি বাজেট নিয়ে কিছু কথা বললে ভালো হবে। বাজেট নিয়ে কথা বলার দরকার নেই। আপনার আজকে ডেইলি স্টার পত্রিকাটা ফ্রন্ট পেজটা দেখবেন, ফ্রন্ট পেজটা দেখবেন যে একটা বিশাল হাতি, সে আপনার কতগুলো সাধারণ কৃষক শ্রমিক মানুষের উপরে উঠে বসে আছে। আর সেই হাতি আপনার বিদেশ থেকে ঋণ নিচ্ছে, আর সেই সঙ্গে আপনার উড়োজাহাজে করে টাকা নিয়ে পাচার করে দিচ্ছে। এরপরে আপনার ভ্যাট ট্যাক্সের চাপে পড়েছে, আপনার করাপশন দুর্নীতি হচ্ছে, তার ক্রোকোডাইল কুমির, তার নিচে আপনার লুকিয়ে আছে ব্যাংক ডিফল্টার্স। খুবই চমৎকার একটা কারণ। এই কার্টুনটা আপনারা দেখবেন, তাহলেই বলা হয়ে যাবে। বাজেট সম্পর্কে ধারণাই হয়ে যাবে। এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট। আপনি দেখেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ করা বোধহয় ট্রান্সপোর্ট সেক্টর, তাই না ভাই? হ্যাঁ, ট্রান্সপোর্ট সেক্টরে চুরির সবচেয়ে বেশি সুবিধা, সেই কারণে ট্রান্সপোর্ট সেক্টরে বরাদ্দ সবচেয়ে বেশি। এবং আনপ্রোডাক্টিভ খাতগুলোতে ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি হওয়া ঠিকই আছে, কিন্তু সেই অবকাঠামোতে আপনার উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। এখানে দেখুন, আমি এখনই লক্ষ্য করছিলাম ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কি? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি, আমরা কোনো কলকারখানা না করতে পারি। এমপ্লয়মেন্ট কোথায়? আপনার মানুষ কর্মসংস্থান কোথায়? মানুষ কাজ পায় না। ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতো, চাকরি করতো, তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে। গ্রামের দিকে গিয়েও তো লাভ নাই, সেখানে কোনো কাজ নাই। এই যে একটা ভয়াবহ অবস্থা। কিছুদিন আগে সাবেক এসপি সাহেব বলেছেন যে এই কথা বলে আপনার এই কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব এগুলো করে কোনো লাভ হবে না যদি আপনার এই ভাগ হচ্ছে দানব একটা মনস্টার, একবারে পুরোপুরি মনস্টার। সেই মনস্টারকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিপ্লবের কাজ হবে।